Hello friends, welcome to the YouTube channel Pathshala 24/7 Education for All and online platform. এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ফ্লোরা অফ ইন্ডিয়া মিন্স ভারতের উদ্ভিদ জগৎ বা উদ্ভিদকুল, এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এই ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা ফনা অফ ইন্ডিয়া মানে ভারতের যে প্রাণীকুল সেটা সম্পর্কে আলোচনা করব। তো সেই ভিডিও আমি নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব যে সাধারণ যে ডিফারেন্স রয়েছে ন্যাশনাল পার্কস, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এবং বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে সেটা কী। তোমাদের অনেকের ধারণা রয়েছে, কারো ধারণা নেই যে ন্যাশনাল পার্কস বা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বা বায়োস্ফিয়ার রিজার্ভ যে তিনটে আলাদা আলাদা যে টার্ম আমরা ব্যবহার করে থাকি এদের মধ্যে পার্থক্যটাই বাকি আমরা IUCN সম্পর্কে জেনে নেব, এবং এই মুহূর্তে ইন্ডিয়ান ন্যাশনাল পার্ক, বায়োডাইভার্সিটি, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুরি সম্পর্কে জেনে নেব। তোমাদের কাছে জাস্ট আমি একটা অনুরোধ করবো, তোমরা ভিডিও দেখে প্রথম থেকে লাস্ট অব্দি স্কিপ করে দেখবে। তাছাড়া ওই ভিডিওর মধ্যে আমরা দেখে নেবো যে স্যাক্রেড গ্রুপস কাকে বলে, রিজার্ভ ফরেস্টটাই বা কী, বা প্রোটেক্টেড ফরেস্ট বা কাকে বলে, সে সবই আমরা জেনে নেব। তো বেশি দেরি করছি না, ভিডিও শুরু করছি। জাস্ট একটাই অনুরোধ, তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা উইদাউট স্কিপ করে দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে নিও, এবং যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ ফ্রেন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, পাশে দেওয়া বেল বাটনটি প্রেস করার সঙ্গে সঙ্গে। তো শুরু করছি। ফনা অফ ইন্ডিয়া মানে ইন্ডিয়ার যে প্রাণী জগৎ সেটা সম্পর্কে বলছে। ইন্ডিয়া হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট বায়োডাইভার্স রিজনস। এমনিতে তো আমরা জানি ইন্ডিয়াকে বলা হয় ইউনিটি ইন ডাইভার্সিটি, আমরা আগে বলেছিলাম বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তো পৃথিবীতে যত ডাইভার্স সিচুয়েশন রিজিয়ন রয়েছে, বায়োডাইভার্স রিজিয়ন রয়েছে, ইন্ডিয়া হচ্ছে সব থেকে একটা মোস্ট বায়োডাইভার্স রিজিয়ন। কারণ তার কারণটা কি, দ্য পলিটিক্যাল বাউন্ডারিজ অফ ইন্ডিয়া ইনকম্পাসেস আ ওয়াইড রেঞ্জ অফ বায়োমস, ডেজার্ট, হাই মাউন্টেন্স, হাইল্যান্ড, ট্রপিক্যাল অ্যান্ড টেম্পারেট ফরেস্টস, swamplands, plains, grasslands, areas surrounding rivers as well as island। মানে ইন্ডিয়ার যে বাউন্ডারিটা রয়েছে সেটার একদিকে যেমন মরুভূমি রয়েছে, একদিকে উচ্চ পর্বতমালা রয়েছে, হাইল্যান্ড রয়েছে, ক্রান্তীয় অঞ্চল এখানে লক্ষ্য করা যায়, সমভূমি রয়েছে, নদী রয়েছে। মানে একটা ডাইভার্স সিচুয়েশান বা রিজিয়ন বলতে যা বোঝায় সবটুকু ইন্ডিয়ার মধ্যে রয়েছে। ইন্ডিয়া টোটাল হোস্ট করে 4টে বায়োডাইভার্সিটি হটস্পট, মানে টোটাল ইন্ডিয়ার মধ্যে 4টি বায়োডাইভার্সিটি হটস্পট আমরা লক্ষ্য করবো। সেগুলো কী কী এক্সামে কিন্তু আসে, যে হাউ মেনি বায়োডাইভার্সিটি হটস্পটস আর দেয়ার ইন ইন্ডিয়া। তো উত্তরটা যাবে 4টে। কী কী সেটা না, হিমালয়ান্স, দ্য ওয়েস্টার্ন ঘাটস মানে পশ্চিম ঘাট পর্বতমালা যেটা আমরা বলে থাকি, ইন্দো বার্মা রিজন মানে আমাদের নর্থ ইস্ট যে পোর্শনটা, আর একটা হচ্ছে সুন্দারল্যান্ড। এই সুন্দারল্যান্ডের মধ্যে আমাদের যে নিকোবরের, আন্দামান নিকোবর যে আইল্যান্ড রয়েছে সেই গ্রুপ অফ আইল্যান্ডসকে বোঝায়। তাহলে ইন্ডিয়ার মধ্যে টোটাল কতগুলো বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে না, 4টে। নাম্বার 1 হচ্ছে হিমালয়, নাম্বার 2 হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, নাম্বার 3 ইন্দো বার্মা রিজন, আমার নাম্বার 4 হচ্ছে সুন্দারল্যান্ড। দিস হটস্পট হ্যাভ নিউমারাস এন্ডেমিক স্পিসিস, এবং এই সমস্ত হটস্পটগুলোতে, এই 4টে হটস্পটে প্রচুর পরিমাণে এন্ডেমিক স্পিসিস রয়েছে, মানে স্থানীয় যে সমস্ত প্রাণী জগতের কথা আমরা বলবো সেগুলো কিন্তু রয়েছে। তো ফনা অফ ইন্ডিয়া শুরু করছি। তার আগে আমরা জেনে নেব প্রথমে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ন্যাশনাল পার্কস, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এবং অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ। মানে আমাদের যে ন্যাশনাল পার্ক, আমরা যে বলি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এবং আমরা যে বলি বায়োস্ফিয়ার রিজার্ভ, এই তিনটার মধ্যে পার্থক্যটা কী। খুবই কাছাকাছি টার্ম, কিন্তু এর মধ্যে পার্থক্য তো রয়েছে। তো সেই পার্থক্যটা আমরা জেনে নেব। তো প্রথমে আমরা জেনে নেব ন্যাশনাল পার্ক সম্পর্কে। ফ্রেন্ডস, ন্যাশনাল পার্ক কাকে বলে? ন্যাশনাল পার্কস বলছে অ্যাকর্ডিং টু ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। তাহলে আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট পাস হয়েছিল 1972-তে। সেটা অনুযায়ী ন্যাশনাল পার্ক ইজ মেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট থ্রু আ নোটিফিকেশন। একটা নোটিফিকেশান দিয়ে স্টেট গভর্নমেন্ট কোনো ওয়াইল্ড লাইফ স্যাংচুরিকে ন্যাশনাল পার্ক বানাতে পারে। যেমন রিসেন্টলি আসামের একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ন্যাশনাল পার্কে মডিফিকেশন করা হচ্ছে। নো হিউম্যান অ্যাক্টিভিটিজ অ্যালাউড। ভালো করে মনে করে রাখবো, ন্যাশনাল পার্কের মধ্যে কোনো রকম হিউম্যান অ্যাক্টিভিটি অ্যালাউ করা হয় না, মানে হিউম্যান অ্যাক্টিভিটি একদম জিরো। ডোমেস্টিক অ্যানিম্যালস আর নট অ্যালাউড টু গ্রেজ। ফলে কী হবে, আমাদের যে সমস্ত গৃহপালিত পশু রয়েছে, মানে আশপাশ দিয়ে যে সমস্ত এলাকায় যে মানুষগুলো বাস করে ন্যাশনাল পার্কের পাশ দিয়ে, তারা তাদের কোনো গৃহপালিত পশুকেও কিন্তু ন্যাশনাল পার্কের মধ্যে চড়াতে পারবে না। ইট ইজ ডিজাইন টু প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ। শুধুমাত্র আমাদের যে বন্য জীবজন্তু বা বন্য যে জীবন সেটাকে প্রোটেক্ট করার জন্যই ন্যাশনাল পার্কসের স্থাপনা করা হয়েছে। ইন ইন্ডিয়া ন্যাশনাল পার্কস কভার 1.23% অফ হোল ল্যান্ড। টোটাল যে ইন্ডিয়ার ল্যান্ড রয়েছে তার মধ্যে 1.23% আমাদের ন্যাশনাল পার্কস ঘিরে থাকে। বাই জুলাই 2018 অনুযায়ী ইন্ডিয়াতে টোটাল ন্যাশনাল পার্ক রয়েছে কিন্তু 104টে। তাহলে টোটাল ইন্ডিয়াতে ন্যাশনাল পার্কস রয়েছে 104টে। এখান থেকে এক্সামে কোশ্চেন হয় যে ইন্ডিয়ার মধ্যে সর্বপ্রথম ন্যাশনাল পার্কস কোনটা, সেটা হয়ে যাবে কিন্তু হেইলি ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডে রয়েছে। এখন সেটাকে আমরা জিম করবেট ন্যাশনাল পার্ক বলে থাকি। যদি এরকম বলে যে সব থেকে বিগেস্ট ন্যাশনাল পার্ক কোনটা, তাহলে হয়ে যাবে হেমিস ন্যাশনাল পার্ক, যেটা জম্মু কাশ্মীরে রয়েছে।
তো ন্যাশনাল পার্কে তো টোটাল লিস্ট 104টে তো রয়েছে। এখান থেকে কিন্তু এক্সামে একটা কোশ্চেন সেট হয়ে থাকে যে এই ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত বা এই স্টেটে অবস্থিত ন্যাশনাল পার্কের নাম কি। তো ন্যাশনাল পার্কস নিয়ে আমি একটা ভিডিও আমার চ্যানেলে আমি আগে আপলোড করে রেখেছি, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটাকে নোট ডাউন বানিয়ে পড়ে ফেলো, ওখান থেকে একটা কোশ্চেন কিন্তু সেট হয়। তো আমি যেমন বলে দিলাম যে হেমিস ন্যাশনাল পার্ক বা হেলি ন্যাশনাল পার্ক যেটাকে আমরা জিম করবে ন্যাশনাল পার্ক বলি, বা বন্দিপুর ন্যাশনাল পার্ক যেটা কর্ণাটকে রয়েছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আমাদের আসামে রয়েছে ওয়ান হর্ন রাইনোর জন্য বিখ্যাত, গির ন্যাশনাল পার্ক এশিয়াটিক লাইনের জন্য বিখ্যাত গুজরাটে। তোমরা সবই ডিটেলস একদম পেয়ে যাবে কোথায়, আমি সেই ভিডিও তোমাদের ডিসক্রিপশন বক্সেতে লিঙ্ক দিয়ে দেবো। আর একটা কথা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করো, এবং যারা চ্যানেলকে প্রথম ভিজিট করছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও পার্সেলা 24/7, এবং তার সঙ্গে সঙ্গে পাশে দেওয়া বেল বাটনটি অবশ্যই প্রেস করে নিও আমার পরবর্তী ভিডিও আপডেটসের জন্য। তো ন্যাশনাল পার্ক আমরা দেখে নিলাম, এরপর আমরা দেখবো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কি না, অ্যাকর্ডিং টু ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, তাহলে আমাদের যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 কথা আমি বারবার বলছি, কিছুক্ষণ পরে আমরা দেখে নেব যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972-তে কী বলা রয়েছে। সেখানে কী বলা রয়েছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ মেড সেম অ্যাজ এনপি, মানে ন্যাশনাল পার্কের মতন একইভাবে বানানো হয়। হিয়ার লিমিটেড হিউম্যান অ্যাক্টিভিটিস আর অ্যালাউড। আমরা কি দেখে এসেছিলাম, ন্যাশনাল পার্কে কিন্তু কোনো হিউম্যান অ্যাক্টিভিটিস অ্যালাউড করা হয়নি, কিন্তু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে লিমিটেড অ্যাক্টিভিটিস অ্যালাউড করা হয়। অ্যানিম্যালস আর অ্যালাউড টু গ্রেজ, এবং এখানে গৃহপালিত পশুদেরকে চড়ানো যেতে পারে। আর বায়োস্ফিয়ার রিজার্ভস, ফ্রেন্ডস বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ইট ইজ স্টার্টেড বাই ইউনেস্কো। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে যে স্বীকৃতি দেয় কোনো একটা জায়গাকে, সেটা ইউনেস্কো স্টার্ট করেছে প্রথম 1971-এ। ফ্রেন্ডস ইউনেস্কোর সদর দপ্তর কোথায় রয়েছে, ইউনেস্কোর সদর দপ্তর রয়েছে প্যারিসে রয়েছে, ফ্রান্সে। ফুল ফর্মটা কি, যে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন, যেটা 1946-এ যা সেট আপ হয়েছিল। সেটা থেকে প্রত্যেকটা দেশের বায়োস্ফিয়ার রিজার্ভের তারা লিস্ট বের করে তারা স্বীকৃতি দিয়ে থাকে। এখানে কি বলা হয়েছে, হিউম্যান বিংস আর অ্যালাউড হিয়ার টু ইউজ ন্যাচারাল রিসোর্স। এখানে যে আমাদের যে প্রাকৃতিক যে সমস্ত রিসোর্সগুলো আমরা পেয়ে থাকি প্রকৃতি থেকে, সেই সমস্ত রিসোর্সগুলো আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ থেকে নিতে পারবো, বাট ইট শুড বি সাস্টেনেবল, কিন্তু পরিবেশের বা প্রকৃতির কোনো ক্ষতি না ঘটিয়ে, মানে পরিবেশ বা প্রকৃতির কোনো ক্ষতি না ঘটিয়ে আমরা ন্যাচারাল রিসোর্স এখান থেকে কালেক্ট করতে পারি, সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা ন্যাচারাল রিসোর্স কালেক্ট করতে পারি বায়োস্ফিয়ার রিজার্ভে। কিছুমাত্র অ্যাক্টিভিটিস অ্যালাউ করা হয় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে, আর ন্যাশনাল পার্কে কিন্তু কোনো রকম অ্যাক্টিভিটি অ্যালাউ করা হয় না। দেয়ার আর টোটাল 18 বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া। এই মুহূর্তে ইন্ডিয়াতে টোটাল 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। তোমাকে যদি কোশ্চেন করে যে সবার প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ইন্ডিয়ার কোনটা, সেটা হয়ে যাবে কিন্তু নীলগিরি বায়োস্ফিয়ার, যেটা তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটকের 3টে স্টেটে রয়েছে, যেটাকে 1986 ইউনেস্কো প্রথম ইন্ডিয়ার মধ্যে বায়োস্ফিয়ার রিজার্ভের স্বীকৃতি দিয়েছিল। এই বায়োস্ফিয়ার রিজার্ভের নিয়েও একটা ভিডিও আমার রয়েছে ওই ন্যাশনাল পার্কস এবং বায়োস্ফিয়ার রিজার্ভস বলে, আমি আগেই বলেছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। একটা বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে 3টে এরিয়া থাকে। একদম মাঝের যে এরিয়া সেটাকে বলা হয় কোর এরিয়া, তার বাইরে যে এরিয়া থাকে সেটাকে বলি আমরা বাফার এরিয়া, এবং তারও বাইরে যে এরিয়া থাকে সেটাকে বলি আমরা ট্রানজিশন এরিয়া। মানে একদম বাইরেটা হচ্ছে ট্রানজিশন এরিয়া। এখানে তোমার ট্যুরিজমকে অ্যালাউ করা হবে, যেটা আমি বলেছি, দেখো যে ট্রানজিশন এরিয়ায় ট্যুরিজমকে অ্যালাউ করা হবে, মানে একদম বাইরের যে সেকশন, মানে এই সেকশনটাতে ট্যুরিজমকে অ্যালাউ করা হবে। মাঝের সেকশনটা হচ্ছে কি, মাঝের সেকশনকে বলে বাফার জোন বা বাফার এরিয়া। এখানটা এডুকেশনাল এবং রিসার্চ পারপাসের জন্য খুলে দেওয়া হয়, কোনো টিম এখানে রিসার্চ করতে পারে বা এডুকেশনাল পারপাসের জন্য এই জায়গায় ভিজিট করা যেতে পারে। আর একদম যেটা সেন্ট্রালে, যেটাকে বলি আমরা কোর এরিয়া, এই কোর এরিয়ায় একমাত্র রিসার্চ কাজ করা হয়, রিসার্চমূলক কাজ করা হয়ে থাকে, গবেষণামূলক কাজ করা হয়ে থাকে, বাদ বাকি কাউকে এই জায়গায় অ্যালাউ করা হয় না। এটা হচ্ছে কোর এরিয়া। তাহলে একদম মাঝে থাকে বায়োস্ফিয়ার রিজার্ভের কোর এরিয়া, তার বাইরেকে বলা হয়, তার বাইরেটাকে বলা হয় বাফার জোন, একদম বাইরে বলা হয় ট্রানজিশন এরিয়া। আমি এটা বলে দিয়েছি কোন এরিয়াতে কী ধরনের জিনিস অ্যালাউ হয়ে থাকে। বেশ, এবার বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্কস, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পরে আমরা চলে আসবো হোয়াট ইজ স্যাক্রেড গ্রুপস। স্যাক্রেড গ্রুপস কি, হোয়াট ইজ স্যাক্রেড গ্রুপস? বলছে স্যাক্রেড গ্রুপস আর এরিয়া হুইচ ইনক্লুডস এরিয়া অফ ফরেস্ট অর ন্যাচারাল ভেজিটেশনস। স্যাক্রেড গ্রুপস মানে একটা বনের কথা বলছে, যেটা একটা জঙ্গলের একটা নির্দিষ্ট পার্ট যেখানে ন্যাচারাল ভেজিটেশন গড়ে ওঠে। পরের লাইনে আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। বলছে দিস গ্রুপস আর প্রোটেক্টেড বাই লোকাল কমিউনিটিস ডিউ টু দ্য রিলিজিয়াস বিলিভস। সাধারণ মানুষ তাদের ধার্মিক কারণের জন্য এই জায়গাটাকে ব্যবহার করে থাকে। আমরা বলি যে সেখানে কোনো ঋষিমুনিরা বাস করে যে অঞ্চলটাকে, সেটাকে আমরা স্যাক্রেড গ্রুপ বলে বলছি এক কথায়, মানে সেটাকে কোনো ধার্মিক কারণের জন্য এই জায়গাটাকে ব্যবহার করা হবে, এবং ট্র্যাডিশনাল রিচুয়ালসের জন্য এই জায়গাটাকে ব্যবহার করা হবে। দ্যাট হ্যাভ বিন রানিং ফর মেনি জেনারেশন, যেটা বংশ পরম্পরা আমরা সেভাবেই চলে আসছি। আমরা বলে থাকি না যে ওই জঙ্গলে ওই জায়গায় কোনো মুনি বাস করে, মানে সেটা হচ্ছে স্যাক্রেড গ্রুপস। তো এটা একটা রিলিজিয়াস বিলিভস, এবং দীর্ঘদিন ধরে মেনি জেনারেশন, অনেক জেনারেশন ধরে এভাবেই চলে আসছে। ইন ইন্ডিয়া রাইট নাও দেয়ার আর টোটাল 13,270 স্যাক্রেড গ্রুপস ইন ইন্ডিয়া। এই মুহূর্তে ইন্ডিয়াতে টোটাল স্যাক্রেড গ্রুপ যদি বলে থাকি তো আমরা 13,270টা স্যাক্রেড গ্রুপস রয়েছে, বা মুনি ঋষিদের সংরক্ষিত একটা এলাকা রয়েছে, এটুকু বলতে পারবো। তো স্যাক্রেড মানে আমরা কী জানি, যে ধার্মিক ব্যাপার।
তো সেরকম ধার্মিক কোনো অঞ্চল আমরা স্যাক্রেড গ্রুপস বলে থাকি, যাতে তাদের টোটাল ইন্ডিয়াতে বর্তমানে প্রায় 13,000-এর বেশি স্যাক্রেড গ্রুপস রয়েছে। নেক্সট আমরা যে টপিকটা জেনে নেবো সেটা হচ্ছে হোয়াট ইজ রিজার্ভ ফরেস্ট। রিজার্ভ ফরেস্টটা কি বলছে, রিজার্ভ ফরেস্ট কেম আন্ডার দ্য ডিরেক্ট সুপারভিশন অফ দ্য গভর্নমেন্ট। রিজার্ভ ফরেস্ট সরাসরি সরকারের সুপারভিশনে থাকে, সরকার সেটাকে নিজে সুপারভিশন করে নিজের আন্ডারে। নোবডি ইজ অ্যালাউড দেয়ার ফর এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটিস, এবং রিজার্ভ ফরেস্টের মধ্যে কোনো ধরনের অ্যাক্টিভিটিকে অ্যালাউ করা হয় না, কোনো ধরনের অ্যাক্টিভিটিকে অ্যালাউ করা হয় না। সরাসরি গভর্নমেন্টের হাতে থাকে রিজার্ভ ফরেস্ট। অ্যাপ্রক্স 53% অফ টোটাল ফরেস্ট এরিয়া ফলস ইন দিস ক্যাটাগরি। টোটাল যে বনের এরিয়া আছে বা যে জঙ্গলের এরিয়া আছে, সেই জঙ্গলের এরিয়ায় প্রায় অর্ধেকেরও বেশি, মানে 53% এরিয়া কিন্তু এই রিজার্ভ ফরেস্টের আওতাতে পড়ে। তো রিজার্ভ ফরেস্টের পরে আমরা একটা টার্ম দেখে নেব, হোয়াট ইজ প্রোটেক্টেড ফরেস্ট। প্রোটেক্টেড ফরেস্টটা কি, মানে সংরক্ষিত বনাঞ্চল যেটাকে বলে। বলছে ইন প্রোটেক্টেড ফরেস্ট লোকাল পিপল আর অ্যালাউড টু কালেক্ট ফিউল, উড অ্যান্ড নেসেসারি ন্যাচারাল আইটেমস। প্রোটেক্টেড ফরেস্ট তাকেই বলবো আমরা যেখানে তার আশেপাশে যে সমস্ত মানুষেরা বাস করে তারা ওই ফরেস্টের মধ্যে প্রবেশ করতে পারবে, সেখান থেকে জ্বালানি, কাঠ বা আরও প্রয়োজনীয় কিছু জিনিস তারা সংগ্রহ করতে পারবে। দেয়ার ইজ পারমিশন টু গ্রেজ ক্যাটেল উইদাউট কজিং ড্যামেজ টু ফরেস্ট। এবং ওই প্রোটেক্টেড ফরেস্টের মধ্যে গরু বাছুর চড়ানো যেতে পারে, মানে পশুপালন করা যেতে পারে, কিন্তু ফরেস্টে যেন কোনো রকম ড্যামেজ না হয়। অ্যাপ্রক্স 29% অফ দ্য টোটাল ফরেস্ট এরিয়া কামস আন্ডার দিস প্রোটেক্টেড ফরেস্ট। মানে আমাদের যে টোটাল ফরেস্ট রয়েছে সে প্রোটেক্টেড ফরেস্টের প্রায় 1/4 একটু বেশি, মানে 29% এরিয়া কিন্তু প্রোটেক্টেড ফরেস্টের আওতায় পড়ে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো রিজার্ভ ফরেস্ট এবং প্রোটেক্টেড ফরেস্টের পার্থক্যটা কি। এর আগে আমরা দেখে এসেছি যে ন্যাশনাল পার্কস, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ এবং বায়োস্ফিয়ার রিজার্ভ, এদের পার্থক্যটাই বাকি। আমি আরেকটা কথা বলছি ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে নিও, এবং যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পার্সেলার 24/7, এবং পাশে দেওয়া বেল বাটনটিও প্রেস করে নিও আমার পরবর্তী ভিডিও আপডেটসের জন্য। তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবে পুরো প্লেলিস্ট বানানো আছে, সেখানে আমি জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথস, জিআই সব ধরনের এক্সাম রিলেটেড ভিডিও আমি আপলোড করে রাখি। তো বারবার যে আমরা অ্যাক্টের কথা একটা জানছিলাম যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, সেই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972-তে কী বলা রয়েছে আমরা একটু দেখে নেবো এবার। তো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন যে অ্যাক্ট রয়েছে WPA 1972, সে অ্যাক্টে কী বলা রয়েছে, সে অ্যাক্টে বলা রয়েছে ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট কান্ট্রি হুইচ হ্যাজ মেড আ লিগ্যাল প্রভিশন ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন। ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে প্রথম দেশ যারা প্রথম যে বন্য যে জীবন রয়েছে সেটাকে কনজার্ভ করার জন্য আইনগত ব্যবস্থা নিয়েছিল। তার জন্যই এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট পাস করা হয়েছিল 1972-তে। যদিও এটা প্রথম নয়, এর অনেক আগে থেকে আমরা এই প্রোটেকশন অ্যাক্ট নিয়ে কাজ করছি, সেটা আমরা আস্তে আস্তে দেখে নেব। এটা আরও আস্তে আস্তে পরবর্তী সময়ের ভিডিওতে আমরা দেখে নেব যে আরও কী কী অ্যাক্ট পাস হয়েছিল। এই অ্যাক্টটা কী বলা রয়েছে, দিস অ্যাক্ট প্রোভাইডস প্রোটেকশন ফর দ্য ওয়াইল্ড অ্যানিমালস, বার্ডস অ্যান্ড প্ল্যান্টস। এই অ্যাক্টে আমাদের যে সমস্ত বন্য প্রাণী, পাখি এবং উদ্ভিদের কথা রয়েছে তাদেরকে প্রোটেকশনের কথা বলা রয়েছে। দিস অ্যাক্ট ইজ নট অ্যাপ্লিকেবল টু জম্মু অ্যান্ড কাশ্মীর। দেখো জম্মু কাশ্মীর তো স্পেশাল প্রভিশন ছিল আর্টিকেল 370 অনুযায়ী, তো আর্টিকেল 370 তো বর্তমানে উঠে গেছে, ফলে বর্তমানে এই যে টার্মসটা রয়েছে সেটা অ্যাপ্লিকেবল নয় ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 এর মধ্যে। কিন্তু আগে এখানে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টটা 1972 অ্যাক্ট অনুযায়ী জম্মু কাশ্মীরটা কিন্তু অ্যাপ্লিকেবল ছিল না। নাম্বার ডি, দিস অ্যাক্ট অলসো প্রোটেক্ট দ্য শিডিউল ট্রাইবস ইন দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস। তাই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের মধ্যে আমাদের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যে ইউনিয়ন টেরিটরি রয়েছে সেখানে যে সমস্ত শিডিউল ট্রাইবস রয়েছে, যেমন ধরো আন্দামানিজ বা নিকোবরিজ বা জারোয়াজ, এদের প্রোটেকশনের কথাও কিন্তু বলা হয়েছে। ইট হ্যাজ টোটাল 6 শিডিউলস। যদি বলে যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে টোটাল কতগুলো শিডিউল রয়েছে 1972-এ, তা সেখানে বলতে হবে 6টা শিডিউল রয়েছে। দেখে নেবো যে শিডিউলে কী বলা রয়েছে। বলছে আউট অফ 6 শিডিউলস, ওই 6টা শিডিউলের মধ্যে শিডিউল 1 অ্যান্ড পার্ট 2 অফ শিডিউল 2, মানে শিডিউল 1 এবং শিডিউল 2 এর পার্ট 2-তে কী বলা রয়েছে, প্রোভাইড অ্যাবসলিউট প্রোটেকশন অ্যান্ড অফেন্সেস আন্ডার দিজ আর প্রেসক্রাইব দ্য হাইয়েস্ট পেনাল্টিজ। যদি আমাদের যে বন্যপ্রাণী আমরা সংরক্ষণ করছি তার উপরে যদি কোনো অপরাধ করা হয় সেটাকে একটা হাইয়েস্ট পেনাল্টি, মানে প্রচুর পরিমাণে তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে, এই কথা বলা রয়েছে কোথায় না 6টা শিডিউলের মধ্যে, শিডিউল 1 এবং শিডিউল 2 এর পার্ট 2-তে। দ্য পেনাল্টিজ ফর শিডিউল 3rd অ্যান্ড 4th আর লেস অ্যান্ড দিজ অ্যানিমালস আর প্রোটেক্টেড। তারপরে 3 নম্বর শিডিউল এবং 4 নম্বর শিডিউলের পেনাল্টির কথা বলা হয়েছে, কিন্তু একটুকু কম। তারপরে আমরা কী জানলাম, শিডিউল 1 এবং শিডিউল 2 এর পার্ট 2-তে যে পেনাল্টির কথা বলা হয়েছে সেটা অনেক পরিমাণে বেশি। তারপর শিডিউল 3 এবং 4-এ পেনাল্টির পরিমাণটা একটু কমে যাচ্ছে। শিডিউল 5 ইনক্লুডস দ্য অ্যানিমেলস হুইচ মে বি হান্টেড। পঞ্চম শিডিউলে বলা রয়েছে কোন কোন অ্যানিমালকে আমরা জঙ্গলের মধ্যে হান্ট করতে পারবো, শিকার করতে পারবো।
দিজ আর সেগুলো কী কী না কমন ক্রপ, সাধারণ যে কাকগুলো আমরা দেখতে পাই, ফ্রুট ব্যাটস মানে যে সমস্ত বাদুরগুলো লক্ষ্য করা যায় যারা ফল খায় সে সমস্ত ফ্রুট ব্যাটস, মাইস অ্যান্ড র্যাটস অনলি এবং কিছু ইঁদুর, এগুলোকে আমরা হান্ট করতে পারবো। এগুলো শিডিউল 5-এ বলা রয়েছে। শিডিউল 6-এ কী বলা রয়েছে, কন্টেন্স দ্য প্ল্যান্টস, সেই সমস্ত কিছু উদ্ভিদের কথা বলা রয়েছে, হুইচ আর প্রহিবিটেড ফ্রম কাল্টিভেশন অ্যান্ড প্ল্যান্টিং, যে সমস্ত উদ্ভিদগুলোকে আমরা চাষ করতে পারবো না সেই সমস্ত উদ্ভিদের কথা ওখানে লিস্টেড আউট করা রয়েছে। তাহলে 6টা শিডিউলে কী বলা রয়েছে আমরা দেখে নিলাম, এত মনে না রাখলেও চলবে, তোমরা জাস্ট এটুকু মনে রাখবে যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 শিডিউল 6টা। এরপর আমরা আর একটা অ্যাক্ট দেখে নেব, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927। 1927 সালেও ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট পাস হয়েছিল। সেখানে কি বলা রয়েছে, দ্য ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927, the Indian Forest Act 1927 was largely based on previous Indian Forest Act implemented under the British। তাহলে আমরা কি জানলাম, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927 এটাও কিন্তু ভারতে প্রবর্তিত প্রথম ফরেস্ট অ্যাক্ট নয়, এর আগেও ব্রিটিশদের আমলে প্রথম এই ফরেস্ট অ্যাক্টটাকে পাশ করা হয়েছিল। দ্য মোস্ট ফেমাস ওয়ান ওয়াজ দ্য ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1878। তো সব থেকে পুরনো যেটা ফেমাস অ্যাক্ট ছিল আমাদের ফরেস্ট অ্যাক্ট ছিল সেটা হচ্ছে 1878-এর ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট। বোথ দ্য 1878 অ্যাক্ট অ্যান্ড দ্য 1927 অ্যাক্ট, মানে 1878 এবং 1987 দুটো অ্যাক্টই অ্যাক্ট শর্ট টু কনসলিডেট অ্যান্ড রিজার্ভ দ্য এরিয়াজ হ্যাভিং ফরেস্ট কভার, মানে যে সমস্ত এরিয়ায় জঙ্গলের পরিমাণ রয়েছে সেই সমস্ত এরিয়াকে প্রোটেকশন করার কথা বলা হয়েছে ওই দুটো অ্যাক্টেই, সেই 1878-এর কথাই বলি বা 1927-এর কথাই বলি। অর সিগনিফিক্যান্ট ওয়াইল্ড লাইফ টু রেগুলেট মুভমেন্ট অ্যান্ড ট্রানজিট অফ ফরেস্ট প্রডিউস অ্যান্ড ডিউটি লেভিয়েবল অন টিম্বার অ্যান্ড আদার ফরেস্ট প্রডিউস, এবং গাছ এবং জঙ্গল থেকে যে সমস্ত জিনিসগুলো আরও আমরা পেয়ে থাকি তার উপরে যে লেভি লাগানো হয়েছে, যে ট্যাক্সের কথা বলা হয়েছে, সেটা একটা ওই একটা বলা রয়েছে। ইট অলসো ডিফাইন্স দ্য প্রসিডিওর টু বি ফলোড ফর ডিক্লারিং অ্যান এরিয়া টু বি রিজার্ভ ফরেস্ট, এবং ওই অ্যাক্টে বলা রয়েছে কোনো একটা এরিয়াকে রিজার্ভ ফরেস্ট বলতে গেলে তাকে কোন কোন রেগুলেশন বা ফলো করে চলতে হবে। এ প্রোটেক্টেড ফরেস্ট অর এ ভিলেজ ফরেস্ট, কিংবা কোনো একটা প্রোটেক্টেড ফরেস্ট আমরা আগে জেনে এলাম যে প্রোটেক্টেড ফরেস্ট বা কোনো ভিলেজ ফরেস্ট, এগুলোকে যখন আমরা স্বীকৃতি দেবো তখন কোন কোন ক্রাইটেরিয়াগুলো মেনটেন করবে, এগুলো সবই ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927-এ বলা রয়েছে। ইট ডিফাইন্স হোয়াট ইজ আ ফরেস্ট অফেন্স, এখানে বলা রয়েছে যে জঙ্গলের প্রতি আমাদের যে অপরাধ, সে অপরাধটা কী, কোন কাজগুলোকে আমরা জঙ্গলের প্রতি অপরাধ বলে মনে করব। হোয়াট আর দ্য অ্যাক্টস প্রোহিবিটেড ইনসাইড রিজার্ভ ফরেস্ট, কিংবা রিজার্ভ ফরেস্টের মধ্যে কোন কোন অ্যাক্টিভিটিগুলোকে একটা অফেন্স বলে ধরা হবে সেটাও বলা রয়েছে। অ্যান্ড পেনাল্টিজ, এবং তা সেগুলো করলে তাকে কী ক্ষতিপূরণ দিতে হবে এটাও বলা রয়েছে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927-এ। এবং এই অ্যাক্টকে ভায়োলেট করলে পরে যে লেভি বা পেনাল্টি লাগানো হয় সেগুলো কথা বলা রয়েছে। এবার আমরা কতগুলো ইম্পর্টেন্ট প্রজেক্টের কথা জেনে নেব। তো ইম্পর্টেন্ট কতগুলো প্রজেক্ট আমাদের ওয়াইল্ড লাইফ যে প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে যে কতগুলো প্রজেক্ট নেওয়া হয়েছিল সেটা হচ্ছে, প্রথমে নেওয়া হয়েছিল টাইগার প্রজেক্ট 1973-তে। তারপর থেকে আমাদের যে টাইগার রিজার্ভগুলো শুরু হয় বিভিন্ন ন্যাশনাল পার্কে, ইন্দিরা গান্ধীর প্রেসিডেন্ট যখন তিনি প্রাইম মিনিস্টার ছিলেন সেই সময় থেকে। তো যদি বলে যে ইন্ডিয়াতে প্রথম টাইগার প্রজেক্ট কবে লঞ্চ হয়েছিল সেটা হচ্ছে 1973। তারপর প্রজেক্ট এলিফ্যান্ট লঞ্চ করে ইন্ডিয়া গভর্নমেন্ট 1992, 1992 সালে এলিফ্যান্ট প্রজেক্ট লঞ্চ করা হয়। প্রজেক্ট ভালচার বা শকুন লঞ্চ করা হয়েছিল 2002-এ। এবং ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, মানে যে বনকেও যে সংরক্ষণ করতে হবে, বন সংরক্ষণ আইন পাস করা হয়েছিল 1980-তে। এই চারটে প্রজেক্টের কথা আমরা মনে রাখবো, টাইগার প্রজেক্ট 1973, প্রজেক্ট এলিফ্যান্ট 1992, প্রজেক্ট ভালচার 2002 অ্যান্ড ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980। এবার আমরা IUCN সম্পর্কে জেনে নেব। এর মাঝে আমি একটা কথা বলতে চাইছি, এই যে বারবার আমি ন্যাশনাল পার্কস বা বায়োস্ফিয়ার রিজার্ভস এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজের কথা বলছি, এগুলো নিয়ে আমি একটা আলাদা ভিডিও আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। সেখান থেকে কিন্তু একটা না একটা কোশ্চেন যে কোনো এক্সামে অবশ্যই সেট হয়ে থাকে। তোমরা এক্সাম পেপার উল্টালে দেখতে পারবে, তোমাদের বলে দিতে পারে যে বান্ধবগড় ন্যাশনাল পার্ক, বন্দিপুর ন্যাশনাল পার্ক, সেলিমানি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, এরকম ধরনের। তো আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। এবার আমরা দেখে নেব IUCN, এই সংস্থাটা কি। IUCN, যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, মানে এটা প্রকৃতিতে যত স্পিসিস রয়েছে, সেটা উদ্ভিদ জগৎ হোক বা প্রাণী জগৎ হোক, যেগুলো এন্ডেঞ্জার্ড স্পিসিস মানে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদের লিস্ট প্রকাশ করে। আমরা পড়েছি না যে রেড ডাটা বুক প্রকাশ করা হয়, যেখানে প্রকাশ করা হয় এন্ডেঞ্জার্ড স্পিসিস সম্পর্কে, মানে যাদের সংখ্যা পৃথিবীতে দিন দিন কমে যাচ্ছে এবং প্রায় অস্তিত্ব, যে লিস্ট প্রকাশ করা হয় রেড ডেটা বুক, সেইটাকে প্রকাশ করে IUCN, যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। বারবার এই টপিক থেকে কোশ্চেন এসেছে,
কম্বাইন্ড এক্সামে, যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN সেট আপ করা হয়েছিল কবে? 5 অক্টোবর 1948, 1948 সালের 5 অক্টোবর স্থাপন করা হয়েছিল। যার হেডকোয়ার্টার রয়েছে কোথায়? সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে রয়েছে এই IUCN এর হেডকোয়ার্টার। এই IUCN এর যে রেড লিস্ট আমি বারবার বললাম যে এনডেঞ্জার্ড স্পিসিসদের একটা লিস্ট প্রকাশ করে রেড লিস্টে, তো রেড লিস্টটা কী একটু দেখে নিতে চাইবো। তাহলে IUCN যেটা সেট আপ হয়েছে 1948-এ, তারা এই রেড লিস্ট প্রকাশ করে প্রথম 1964 থেকে। দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, যে IUCN আমরা পড়লাম, তার রেড লিস্ট অফ থ্রেটেন্ড স্পিসিস, মানে যাদের অস্তিত্ব দিন দিন পৃথিবী থেকে কমে যাচ্ছে, হ্যাজ এভলভ টু বিকাম দ্য ওয়ার্ল্ডস মোস্ট কম্প্রিহেন্সিভ ইনফরমেশন সোর্স। এটাকে মনে করা হয় বিশ্বের মধ্যে সব থেকে কম্প্রিহেন্সিভ এবং ইনফরমেশন একটা সোর্স অন দ্য গ্লোবাল কনজারভেশন স্ট্যাটাস অফ অ্যানিম্যাল, ফাঙ্গি অ্যান্ড প্ল্যান্ট স্পিসিস। যে আমাদের টোটাল বিশ্বে যত প্ল্যান্ট বা ফাঙ্গি বা অ্যানিম্যাল যে সমস্ত স্পিসিস রয়েছে তাদের সংরক্ষণের স্ট্যাটাসটাই বা কী, মানে কোন স্পিসিস কোন পজিশনে রয়েছে তাদের স্ট্যাটাসটাই বা কী, সব থেকে অথেন্টিক সোর্স বলতে গেলে পরে আমরা IUCN এর রেড লিস্টটাকে মনে করব। দ্য IUCN রেড লিস্ট ইজ এ ক্রিটিক্যাল ইন্ডিকেটর অফ দ্য হেলথ অফ দ্য ওয়ার্ল্ডস বায়োডাইভার্সিটি। আমাদের গোটা বিশ্বের যে বায়োডাইভার্সিটি, তার যে হেলথ, তার যে স্বাস্থ্য কেমন রয়েছে, এটা IUCN এর রেড লিস্টের উপরে নির্ভর করে। ফার মোর দ্যান এ লিস্ট অফ স্পিসিস অ্যান্ড দেয়ার স্ট্যাটাস, তার থেকে বেশি করে কোনো একটা প্রজাতির লিস্ট প্রকাশ করা হয় এবং তাদের বর্তমান স্ট্যাটাসটা কি, তারা কোন জায়গায় বিলং করে, তারা আদৌ অস্তিত্ব হয়ে যাচ্ছে মানে নাকি প্রায় অস্তিত্ব নাকি অস্তিত্ব হয়ে গেছে, সমস্ত কিছু লিস্ট প্রকাশ করে এটাকেই IUCN রেড লিস্ট বলা হয়। বারবার আমি বলছি, ইট ইজ এ পাওয়ারফুল টুল টু ইনফর্ম অ্যান্ড ক্যাটালাইজ অ্যাকশন ফর বায়োডাইভার্সিটি কনজারভেশন অ্যান্ড পলিসি চেঞ্জ। এবার কোনো একটা স্পেশাল এরিয়াতে কোনো একটা স্থানীয় কোনো একটা এন্ডেমিক কোনো একটা স্পিসিস ছিল, সেটা যদি সংখ্যা দিন দিন কমে যায়, তার মানে কি হচ্ছে, ওই এলাকাটার যে ব্যালেন্স সেটা নষ্ট হচ্ছে। তো IUCN থেকে যখন সেই লিস্ট প্রকাশ করা হয় তখন সেটাকে দেখার পরে যে এই এলাকায় নির্দিষ্ট এই স্পিসিসগুলোর সংখ্যা কমে যাচ্ছে, ফলে সেখানটার যে ইকোসিস্টেম সেটা বিঘ্নিত হচ্ছে, তারপর সেখানে সরকার কী করতে পারে, এই এরিয়াটাকে কনজার্ভ করার জন্য, কনজারভেশনের জন্য তার পলিসি চেঞ্জ করবে, সেখানে নানান পলিসি নিয়ে আসবে। এটা একমাত্র সম্ভব হয়ে থাকে ওই IUCN এর রেড লিস্ট প্রকাশের মাধ্যমে। এবং বিভিন্ন ন্যাচারাল যে সমস্ত ন্যাচারাল রিসোর্সগুলো রয়েছে, মানে প্রাকৃতিক উৎস, তাদেরকে যে আমাদেরকে সার্ভাইভ যে করাতে হবে, সেগুলোকে আমরা বুঝতে পারি এই রেড লিস্ট আসার পরেই। ইট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট রেঞ্জ, পপুলেশন, সাইজ। এটা কোন কোন ইনফরমেশনকে শেয়ার করে না, টোটাল এখন বর্তমানে পপুলেশন কত রয়েছে, মানে কতগুলো রয়েছে, কোন কোন এলাকায় এদেরকে দেখতে পাওয়া যায়, এই সব কিছুই। তাহলে IUCN রেড লিস্ট সম্পর্কে আমরা ডিটেলস জেনে নিলাম। তো ফনা সম্পর্কে জাস্ট এইটুকু কথাই বলা ছিল। তাছাড়া পপুলেশন সাইজের মধ্যে আর কী কী রয়েছে, জাস্ট ফ্রেন্ডস এটুকু আমার দেখো আর কী বলেছে, তাদের হ্যাবিটেট, তারা কোন এলাকায় বাস করে, তাদের ইকোলজি, ইউজ আর ট্রেড, তাদেরকে বর্তমানে আমরা কীভাবে ইউজ করছি ট্রেডের জন্য, যেমন হাতিকে আমরা বিভিন্ন চোরা শিকারীরা মেরে ফেলে তাদের দাঁতের জন্য, বা তাদের ক্ষেত্রে কোন কোন থ্রেট রয়েছে, যে গঙ্গার শুশুক যেটাকে আমরা গঙ্গার ডলফিন বলে থাকি বা শুশুক, তার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে গঙ্গায় পলিউশনের জন্য। এটার উপর নির্ভর করে তো গঙ্গা অ্যাকশন প্ল্যান বানানো হয়েছিল না, এটাও একটা তার কারণ ছিল। তা তাদের পক্ষে কোনগুলো থ্রেট, তাদেরকে যে কনজারভেশন করবো আমরা, সংরক্ষণ করবো, তার জন্য কী কী অ্যাকশন আমরা নিয়েছি, দ্যাট উইল হেল্প ইনফর্ম নেসেসারি কনজারভেশন ডিসিশনস, এবং এর ফলে আমরা কিছু কনজারভেশন রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পারি। এই সবগুলো আমাদের সম্ভব হয়ে থাকে IUCN থেকে যে রেড লিস্ট প্রকাশ করে। তো ফনা অফ ইন্ডিয়া সম্পর্কে আমার এটুকু কথাই বলার ছিল। তোমাদেরকে মেন আমার বলা উদ্দেশ্য এটুকুই ছিল যে কোনটাকে প্রোটেক্টেড এরিয়া বলা হয়, মানে প্রোটেক্টেড ফরেস্ট বলছে, কোনটাকে রিজার্ভ ফরেস্ট বলছে, স্যাক্রেড গ্রুপস বা ন্যাশনাল পার্ক বা বায়োস্ফিয়ার রিজার্ভ বা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ কী, এগুলোই বলা উদ্দেশ্য ছিল। বাদবাকি এখান থেকে যে কোশ্চেন সেটা আমি বারবার বলছি যে কোন ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত, বা এই ন্যাশনাল পার্ক কোন প্রাণীর জন্য স্পেশালি বিখ্যাত, যেমন তোমাকে বলে দিল যে ওয়ান রাইনোসের জন্য কোন ন্যাশনাল পার্ক, তখন বলতে হবে আসামের কাজিরাঙ্গা। এই সমস্ত এক্সামগুলো কোশ্চেনগুলো সেট হয়ে থাকে এক্সাম পেপারে। তো আমি তো সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আপলোড করেছি, আমি বারবার বলছি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। জাস্ট এটুকুই আমার ইনফরমেশন শেয়ার করানো ছিল ভিডিওটার মাধ্যমে। আশা করি তোমরা ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট অব্দি উইদাউট স্কিপ করে দেখেছো, তার জন্য মেনি থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও ফ্রেন্ডস। এবং ভালো লাগলে অবশ্যই আশা করছি, এটুকু আশাবাদী যে তোমরা একটা লাইক এবং শেয়ার করে দিয়েছো। এবং আমি এটুকু অনুরোধ করতে পারি তোমাদেরকে যে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ ফ্রেন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও পার্সোনাল 24/7, এবং পাশে দেওয়া বেল বাটনটা অবশ্যই প্রেস করে আমার পরবর্তী ভিডিও আপলোডের জন্য। যখনই আমি পরবর্তী ভিডিও আপলোড করবো তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। যাই হোক ফ্রেন্ডস, শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব সুস্থ থেকো, ভালো থেকো, এই বলে ভিডিওটি শেষ করলাম। জয় হিন্দ।